পুলিশকে যারা রাজনৈতিক কারণে ব্যবহার করেছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে রাজারবাগে তিনি বলেন, পুলিশ চলবে কমিশনের অধীনে, তাদের প্রাণঘাতী অস্ত্র দেয়া ঠিক হয়নি। সহিংসতায় সারা দেশে ৪২ পুলিশ নিহত হয়েছে বলে জানান উপদেষ্টা। এ সময় ভীতির কারণে অনেক সদস্য কাজে ফিরছেন না বলে জানান আইজিপি। এদিকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশেই আক্রান্ত হয় থানা। নিহত হয়েছেন পুলিশ সদস্যরা, আহত হন হাজারের বেশি। কেবল পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নেন ৫০৭ জন। রোববার দুপুরে হাসপাতালটিতে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এত হতাহতের জন্য মিডিয়ার ভূমিকাকেও দায়ী করেন তিনি। সঠিক সাংবাদিকতা না করলে চ্যানেল বন্ধের হুঁশিয়ারিও দেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। উপদেষ্টা বলেন, হত্যাযজ্ঞের দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে, নির্দেশদাতা কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। এ সময় পুলিশ প্রধান জানান, এখনো ভয়ভীতি কাটিয়ে উঠতে পারেনি বাহিনীর সদস্যরা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌক্তিক দাবি মানার আশ্বাসও দিয়েছেন তিনি। জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে, এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, তারা শুরু চান নাই। উই ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে। ডিএমপির ৫০ থানার মধ্যে ৪৫টির কাজ শুরুর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় থানায় সহযোগিতা করছেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সড়কে নেই ট্রাফিক পুলিশও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবেন না তারা চাকরি করতে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের পা ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেছেন তিনি। দেশে পুলিশ ফিরে না আসলে অবস্থা খারাপের দিকে যাবে মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যাংকে মারামারি হয়েছে, ব্যাংক দখল করা হচ্ছে, যে যার মতো দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব রাজনৈতিক দলকে অবশ্যই অভ্যন্তরীণ পর্যায়ে গণতন্ত্র চর্চা করতে হবে। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সচল হচ্ছে থানার কার্যক্রম, সীমিত পরিসরে বিভিন্ন থানায় কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জে 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করে। তাদের সহযোগিতা করতে রয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মহানগরী 4টি থানার কার্যক্রম এখনও শুরু হয়নি। অন্যদিকে জেলার 17 থানার মধ্যে 3টি থানার দাপ্তরিক কাজ চলছে। স্বাভাবিক হতে শুরু করেছে দিনাজপুরের 13 থানার কার্যক্রম, কিন্তু মাঠ পর্যায়ে এখনও দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সিরাজগঞ্জে 12টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। সাধারণ মানুষকে সেবা গ্রহণে আসতে অনুরোধ করা হয়। এদিকে সিরাজগঞ্জে 12টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আরো জানাতে বগুড়া ও দিনাজপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে বগুড়ায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বলবেন যে বগুড়া কয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে, আর এই যে থানাগুলো কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে কোনো থানা কি পুরোপুরি কার্যক্রম শুরু করতে পেরেছে কিনা? বগুড়ায় সব মিলিয়ে মোট 12টি থানা রয়েছে। ইতিমধ্যেই 11টি থানায় তাদের কার্যক্রম শুরু করেছে তাদের থানা ভবন অথবা থানা চত্বরেই, কিন্তু শুধুমাত্র বগুড়া সদর থানা যেটি সেটি এখনও সচল বলা যায় না। তবে তাদের কার্যক্রম চলছে পুলিশ অফিসের একটা ঘরে, সেখানে খুব সাধারণ কার্যক্রম চলছে। জিডি বা কোনো নিখোঁজ সংবাদ এই ধরনের তথ্যই মূলত লিপিবদ্ধ করা হচ্ছে, কিন্তু থানার যে অন্যান্য কার্যক্রম থাকে তদন্ত প্রোটোকল এসবের বিষয়ে এখনও সদর থানা খুব বেশি কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর বাইরে আমি কয়েকটি থানায় কথা বলেছিলাম, শাহজাহানপুর, শেরপুর, দুপচাচি, যেসব থানা এলাকা খুব ঝুঁকিতে ছিল সেগুলোতে তেমন কোনো রকম সমস্যা হয়নি। দুই একটি জায়গায় পেট্রোল বোমার হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু তারপরেও তাদের যে কার্যক্রম সেটি তারা সচল রাখতে পেরেছে। আর বগুড়ার সদর থানার যে ভবন সেটি পুরোটাই পুড়ে যাবার কারণে সেখানে নানা ধরনের সমস্যা হয়েছে। বৈদ্যুতিক লাইন নাই বা সংযোগ নাই, একেবারে যেগুলো পুরনো ভবন সেই ভবনগুলো ছাদ ধসে পড়েছে, চাল ভেঙে পড়েছে, যে কারণে সদর থানা পুরোপুরি সচল হতে বেশ কিছুটা দিন সময় লাগবে এমনই বলছেন কর্মকর্তারা। তবে বগুড়ার জনজীবন একেবারে স্বাভাবিক রয়েছে। বলা যায় যে আমরা আগে যেরকম বগুড়া শহরকে দেখেছি জনবহুল একটি শহর ছিল, যাতে যে এই যে থানায় কার্যক্রম শুরু হয়েছে আংশিকভাবে কিছুটা শুরু হয়েছে, পুরোপুরি কাজ শুরুর ক্ষেত্রে এখন যে সংকটগুলো তারা দেখছেন সেগুলি আসলে কি, বা বাধাগুলো কোথায়? এই মুহূর্তে যেটি বড় বাধা হিসেবে আমরা দেখছি বা পুলিশ কর্মকর্তারা বলছেন সেটি হলো যে থানা ভবন না থাকার কারণে অনেকগুলো সমস্যা হয়েছে। ইন্টারনেট সুবিধা নাই, বৈদ্যুতিক সুবিধা নাই, ফ্যান লাইট কিছুই করা যায়নি, যেটি সদর থানার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে। অন্যান্য এলাকাগুলোতেও কিছু কিছু আছে, যেমন ফুলবাড়ি পুলিশ বাড়ি, এটাও শহরের মধ্যে, সেটিতেও এই ধরনেরই সমস্যা রয়েছে। তবে সব মিলিয়ে বগুড়ার পরিবেশ এখন আগের চেয়ে অনেক অনেক ভালো রয়েছে। হাসিব, সাথে থাকুন। এবার চলে যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী ASM আলমগীর। আলমগীর, বলবেন যে দিনাজপুরে কয়টি থানার কার্যক্রম শুরু হয়েছে আর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে শুরু করেছেন কিনা পুলিশ? আমাকে দিনাজপুরে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ আজকে জানিয়েছেন যে দিনাজপুরে যে 13টি থানাতে তারা কার্যক্রম শুরু হয়েছে, এবং 13টি থানার মধ্যে এই গত সহিংসতায় কিন্তু আপনার বিরামপুর, বোচাগঞ্জ এবং কাহারুল থানায় কিন্তু ভাঙচুর করা হয়। আমি এই মুহূর্তে কিন্তু আসলে বিরামপুর থানায় আছি। বিরামপুর থানাতে কিন্তু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়, এবং ব্যাপক ভাঙচুর করার ফলে এখানে কিন্তু বেশ কিছু যানবাহনও পুড়ে দেওয়া যায়। তথাপি কিন্তু স্থানীয়দের সহযোগিতায়, এখানে আর্মির সহযোগিতায় এখানে কিন্তু স্বাভাবিক কার্যক্রম গত শুক্রবার থেকে এখানে শুরু হয়েছে। তবে মাঠ পর্যায়ে কিন্তু কার্যক্রম শুরু হতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এখানে বেশ কিছু যানবাহন কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে, যার কারণে কিন্তু আসলে এই মাঠ পর্যায়ে যে কার্যক্রমটি সেটি আমাকে পুলিশ সুপার জানিয়েছেন যে তারা 2-1 দিনের ভিতরে এই কার্যক্রমটি তারা শুরু করতে পারবেন, কারণ তারা ইতিমধ্যে বেশ কিছু যানবাহন ভাড়া করেছেন এবং ভাড়া করে কিন্তু তারা কার্যক্রমগুলো পরিচালনা করছেন। তো এখানে আপনাকে যদি একটু দেখায় যে আসলে এই যে বিরামপুর যে থানা, এই বিরামপুর থানাতে কিন্তু আপনারা দেখবেন যে এখানে বেশ কিছু যানবাহন কিন্তু আসলে এখানে পুড়ে ফেলা হয়েছে, বেশ কিছু যানবাহন এখানে ভেঙে ফেলা হয়েছে, এবং বেশ কিছু ভবনে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই ক্ষতিগ্রস্ত করার ফলে কিন্তু আসলে এখানকার কার্যক্রমটা কিন্তু আসলে একটু শুরু করতে 2-1 দিনের ভিতরে একটু সময় লাগবে। তারপরে এইখানকার কার্যক্রম কিন্তু সকল পুলিশ সদস্য কিন্তু এখানে এসেছে বলে আমাকে এখানকার থানার ওসি যিনি আছে এই মাত্র থানার ওসি কিন্তু এখানে নিশ্চিত করেছে। ফলে 2-1 দিনের ভিতরে কিন্তু এখানকার কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়ে আসবে বলে আমাকে এখানকার পুলিশ নিশ্চিত করেছেন। সচল হচ্ছে থানার কার্যক্রম, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নতুন বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। সকালে খুলনা মহানগর পুলিশের 8টি থানা পরিদর্শন করেন তিনি। পরে সদর, সোনারাঙ্গা ও অন্যান্য থানা পরিদর্শন করে কর্মরত পুলিশ সদস্যের সাথে কথা বলেন। এ সময় পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, এরই মধ্যে থানাগুলো চালু হয়েছে, দ্রুতই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সকল কার্যক্রম পুরোদমে শুরু হবে। যে সারা বাংলাদেশের পুলিশ সদস্যরা এই নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসুক। নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারে তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, তারা মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করব, এবং তাতে আমাদের পুলিশ সদস্যরা অবশ্যই
তার অংশীদার হিসাবে সক্রিয়ভাবে কাজ করবে। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ সকাল থেকেই যার যার দপ্তরে আসতে শুরু করেছেন উপদেষ্টারা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার সহ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ফরিদা আক্তার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ চাঁদাবাজি, এটা কমাতে পারলে দাম নিয়ন্ত্রণে আসবে। প্রথম কাজ হলো আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, খাদ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে, আমি আরো আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে, এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবো। দেখছেন সমগ্র বাংলাদেশ। মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন 13টি প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এ আলটিমেটাম দেন তারা। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাকে সহায়তার আশ্বাসও দেন ছাত্ররা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে, যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে 7 দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়। বাজারে আর কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান ছাত্র নেতারা। যারা চাটুকার, দালালি এবং ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল, আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলবো যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা এটি প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব। এদিকে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে গিয়ে তারা বলেন, শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। শিক্ষার্থীদের মাধ্যমেই জনসাধারণের সচেতনতা বাড়বে বলেও জানান কর্মকর্তারা। শরীয়তপুর বিসিক শিল্পনগরী ও শহরের 11টি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিক ও কর্মচারীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে সচেতন করেন। বরিশালেও বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা। টিম আমাদের বাজার মনিটরিংয়ে আছেন। ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবেন। বেকারিগুলোতে আছি তাদেরকে সচেতন করতে। আমরা চাই এই বেকারিগুলো থেকে সুস্থ এবং সুন্দর পরিবেশে যে খাদ্যগুলো তৈরি হোক এবং তা প্রক্রিয়াজাতকরণ হোক। বরিশালের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং করছে ছাত্ররা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। বরিশালের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছেন ছাত্ররা, মনিটরিং করছেন বাজার, কি অবস্থা দেখেছেন আপনি? দেখুন, একটা বিষয় প্রায় নিশ্চিত যে শিক্ষার্থীরা বয়সে অনেক ছোট, কিন্তু ওরা আস্থা অর্জন করেছে। যেমন যে সিস্টেম ডেভেলপ করা সম্ভব হয়নি ট্রাফিকে, বরিশালে ওরা কিন্তু সেটা পেরেছে। ওদের কাছ থেকে জবাবদিহি দিয়ে যেতে হচ্ছে এবং সবাই জানে যে কোনো অহেতুক এক্সকিউজ এখানে পাওয়া যাবে না। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের সদর রোডের গির্জা মহল্লা এলাকাটিতে। সেখানে যেটি দেখা যাচ্ছে যে এরা শিক্ষার্থী যারা রয়েছে এরা কিন্তু সেই সকাল 8টা থেকে আমরা যদি দেখি রাত 8টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত এরা কিন্তু এইখানে এই সদর রোডে দাঁড়িয়ে থাকে। আপনারা দেখছেন যে বিভিন্ন পোশাকে বিএনসিসি, রোভার স্কাউট এবং অন্যান্য যে স্কুল প্রাতিষ্ঠানিক যেই ডিসিপ্লিন কমিটিগুলো রয়েছে বা এই ডিসিপ্লিন গ্রুপগুলো রয়েছে, সেখান থেকে ওরা এসে রয়েছে সরাসরি
সরাসরি স্কুল থেকে, সরাসরি কলেজ থেকে, এমন অনেক শিক্ষার্থীকে আমরা পাচ্ছি যাদের কিন্তু ম্যাট্রিক পরীক্ষা, যেটি এসএসসি পরীক্ষা, সেটি এখন ঝুলন্ত অবস্থা আছে, যে কোনো সময় হবে, কিন্তু তারা এখানে এসে সময় দিচ্ছে, বৃষ্টিতে ভিজে সময় দিচ্ছে। এরা বাজার মনিটরিং করছে। মেডিকেল কলেজে যে সিস্টেম এখন পর্যন্ত কোনো প্রশাসন ফিরিয়ে আনতে পারেনি, ওরা কিন্তু 2টা ভিজিটে সেটা ফিরিয়ে আনার অনেকাংশে ফিরিয়ে এনেছে। তো সার্বিকভাবে ওরা যেটি করছে সেটি কিন্তু আস্থা অর্জন করেছে, ওদের সততা, ওদের বরিশালে আত্মবিশ্বাস। শিক্ষার্থীদের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। বান্দরবানে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের জয়যাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় শহরের ট্রাফিক মোড় এলাকায় ছাত্র সমাজের আয়োজনে এর র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, সকলের সাথে একাত্মতা পোষণ করে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের আহ্বান জানানো হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সমাজকে উৎসাহিত করা হয়। এছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আহ্বান জানায় ছাত্র সমাজ। জামালপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি ও অনিয়ম বন্ধে 7 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগ শুনে এই আলটিমেটাম দেওয়া হয়। এই সময় আন্দোলনকারীরা জানান, সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার, দালালদের দৌরাত্ম্য এবং অনিয়ম ও দুর্নীতির জন্য দুর্ভোগে পড়তে হয় রোগীদের। তাই রোগীদের দুর্ভোগ কমাতে ও হাসপাতাল সঠিকভাবে পরিচালনার জন্য এই আলটিমেটাম দেওয়া হয়েছে। ছিল তো আমরা যেটা অনিয়ম দেখছি, আমাদের পক্ষে যেটা করা সম্ভব ছিল আমরা ওটা করছি। বাইরে এবং ভিতরে যে পরিবেশ, এই পরিবেশটা আসলে একটা অসুস্থ মানুষের জন্য এটা কাম্য না। এবং ভাই, আমার কেউ যদি একটা সুস্থ মানুষও এই হাসপাতালে আসে, বলতে গেলে সেও অসুস্থ হয়ে যাবে। হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দুপুরে পাবনায় মিছিল নিয়ে বের করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো নারী পুরুষ। নাটোর, ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও হামলা আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে ঝিনাইদহ জেলা জামায়াত। গতরাতে শহরের শ্রী শ্রী বড় মাঠ কালী মন্দিরে এ মত বিনিময় সভা হয়। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রয়োজনে মন্দির বা বাসাবাড়ি পাহারা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন। সনাতন ধর্মাবলম্বী যে কারোর সাথে অন্যায় করা হলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত রিকশা চালক কান্ত দাসকে আর্থিক সহায়তা দেওয়া হয়। চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সপ্তাহের প্রথম দিনে 2 বন্দরেই পণ্য খালাস চলছে। গেল কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় বন্দর থেকে 3265 একক কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে। বন্দরের জেটি ও বহির্নোঙরে এখন 120টি জাহাজ রয়েছে। এর মধ্যে 70টি জাহাজে কাজ চলছে। মোংলা বন্দর ও বন্দর এলাকায় রয়েছে 6টি জাহাজ, যার মধ্যে 3টি জাহাজ হারবাড়িয়াতে, 2টি জাহাজ বেইস ক্রিকে আছে, অপর জাহাজটি একটি ইন্ডাস্ট্রির ব্যক্তিগত জেটিতে রয়েছে। বন্দরের পরিচালক কালাচাঁদ সিংহ জানান, পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দরের সার্বিক নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা বাহিনীর সাথে নৌবাহিনীর 96 জন সদস্য কাজ করছে। যশোরে ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলার শিকার হলেন মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম। তিনি এখন যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি। 7ই আগস্ট সকালে দেশের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে শহরের পালবাড়ি এলাকায় এই হামলায় গুরুতর আঘাত পান তিনি। এলোপাতাড়ি আঘাতে ড্রেনের স্ল্যাবে পড়ে যাওয়ায় পাঁজরে 2টি হাড় ভেঙে যায়। প্রতিবেশী মোর্শেদ আলী এবং তার ছেলে মেহেদি মাহিন এই হামলা চালান। এই ঘটনায় আব্দুস সেলিমের ছোট ছেলে আবিদ হাসানও মাথায় আঘাত পান। স্থানীয়রা এসে তাদেরকে হাসপাতালে নেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবেন না তারা চাকরি করতে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের পা ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেছেন তিনি। দেশে পুলিশ ফিরে না আসলে অবস্থা খারাপের দিকে যাবে বলে মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যাংকে মারামারি হয়েছে, ব্যাংক দখল করা হচ্ছে, যে যার মতো দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব রাজনৈতিক দলকে অবশ্যই অভ্যন্তরীণ পর্যায়ে গণতন্ত্র চর্চা করতে হবে। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবেন না তারা চাকরি করতে অনিচ্ছুক বলে ধরে নেবে সরকার। দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া পুলিশকে যারা রাজনৈতিক কারণে ব্যবহার করেছে তাদের বিচার করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি বলেছেন, সহিংসতায় সারা দেশে ৪২ জন পুলিশ নিহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশেই আক্রান্ত হয় থানা। নিহত হয়েছেন পুলিশ সদস্যরা, আহত হন হাজারের বেশি। কেবল পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নেন ৫০৭ জন। রোববার দুপুরে হাসপাতালটিতে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এত হতাহতের জন্য মিডিয়ার ভূমিকাকেও দায়ী করেন তিনি। সঠিক সাংবাদিকতা না করলে চ্যানেল বন্ধের হুঁশিয়ারিও দেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। উপদেষ্টা বলেন, হত্যাযজ্ঞের দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে, নির্দেশদাতা কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে ফিরবে না তারা চাকরি করবে না বলে ধরে নেওয়া হবে। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। ডিএমপির ৫০ থানার মধ্যে ৪৫টির কাজ শুরুর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় থানায় সহযোগিতা করছেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সড়কে নেই ট্রাফিক পুলিশও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ৩ উপদেষ্টার মধ্যে ২ জন শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। দুপুর ১২টা ৫০ দিকে বঙ্গভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আজ। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ জন উপদেষ্টা। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১২টা ৪৭ দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। এর আগে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ৬ জন বিচারপতি। পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন,
বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। 2003 সালে বিএনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ। তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে। অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবসে সকাল থেকেই সড়কে ছিল অফিসগামী মানুষের ভিড়। সড়কে যান চলাচল বেড়েছে, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, রিকশায় গন্তব্যে যাচ্ছেন অনেকে। এদিকে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা, তবে তাদের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। সড়কে ট্রাফিক পুলিশ দেখা যায়নি, গাড়ির চাপ বাড়লেও যানজট তেমন নেই। স্বাভাবিক সময়ে গন্তব্যে পৌঁছানোর কথা জানান যাত্রীরা। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন 13টি প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ আলটিমেটাম দেন তারা। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাকে সহায়তার আশ্বাসও দেন ছাত্ররা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে, যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে 7 দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়। বাজার আর কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান ছাত্র নেতারা। যারা চাটুকার, দালালি এবং ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল, আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলবো যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা এটি প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতিমা, মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। রোববার এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ওই 3 জনের ব্যক্তিগত বা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনা সরকারে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগে সরকারে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর হাসান মাহমুদ কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই কারো কাছে। সমন্বিত শিক্ষা কারিকুলাম 2021 বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকালে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB's সামনে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অভিভাবকরা বলেন, সমন্বিত শিক্ষা কারিকুলাম 2021-এর মাধ্যমে তাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা বলেন, এই কারিকুলাম শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম। এতে সন্তানদের মেধা বিকাশ হচ্ছে না, বরং তাদেরকে প্রতিবন্ধী বানানো হচ্ছে। শিক্ষার্থীদের জীবন রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অভিযোগ করে বক্তারা আরও বলেন, যারা এই শিক্ষা কারিকুলাম প্রস্তুত করেছেন তাদের সন্তানরা দেশের বাইরে অথবা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, অথচ নতুন শিক্ষানীতির মাধ্যমে তাদের সন্তানদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্কুলে গিয়ে কাগজ কাটে, ডিম ভাজাটা আপনার স্কুলে, আপনার বাসায় ডিম ভেজে স্কুলে নিয়ে উপস্থাপন করবেন, বাস দেশ স্মার্ট হয়ে গেল। এই কারিকুলামে বাচ্চারা একেবারেই অন্ধ বধিরের মতো, প্রতিবন্ধীর মতো। আমরা এই ধরনের কারিকুলাম থেকে বেরোয় আসতে চাই সরকারের উপদেষ্টাদের কাছে। এটা অভিভাবক হিসেবে আমাদের প্রথম দাবি, এই কারিকুলাম বাতিল হোক। সচল হচ্ছে থানার কার্যক্রম। সীমিত পরিসরে বিভিন্ন থানায় কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জে 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করে। তাদের সহযোগিতা করতে রয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মহানগরী 4টি থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। অন্যদিকে জেলার 17 থানার মধ্যে 3টি থানা দাপ্তরিক কাজ চলছে।
স্বাভাবিক হতে শুরু করেছে দিনাজপুরের 13 থানার কার্যক্রম, কিন্তু মাঠ পর্যায়ে এখনো দায়িত্ব পালন করতে দেখা যায়নি তাদের। সিরাজগঞ্জে 12টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। সাধারণ মানুষকে সেবা গ্রহণে আসতে অনুরোধ করা হয়। এদিকে সিরাজগঞ্জে 12টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 5 ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশায় এই ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, সকালে বৈষম্য বিরোধী ব্যাংক সমাজের ব্যানারে জামানতবিহীন বেনামি ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এই সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সহ শতাধিক মানুষ অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। এলোপাতাড়ি গুলিতে আহত হন ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান সহ অন্তত 5 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।